আমাকে পছন্দ করতেই হবে because without bread I can't even seek for butter, right? God has given me everything in a small quantity. এটা so I am still now seeking. আমরা সারেগামাতে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু আমাদেরকে প্রত্যেকেই রিজেক্ট করে দেওয়া হয়। গানটা আফটার ইউর অফিস ইউ ক্যান ডু দ্যাট, বাট অ্যাক্টিং করতে হলে ফুল ফ্লেজেড ইউ হ্যাভ টু কাম টু অ্যাক্টিং। ফিরদৌসুল হাসান, মানে হাসানদার যত সিনেমা আছে সেগুলো আটকেছি, রাজ চক্রবর্তীর ছবি যেগুলো আছেন, রাজদার ছবি, সেগুলো আটকেছি। মিলি প্রোডাকশন বলে একটা প্রোডাকশন হাউস ছিল যেখানে ম্যাক্সিমাম নম্বর অফ বিগ হিটস ওয়ার দেয়ার উত্তম কুমারের। Hello everyone, welcome you all to Westlin Presents Celeb Talk. আজকে আমাদের Westlin Presents Celeb Talk-এ আমরা যাকে আমাদের সঙ্গে পেয়েছি তার ইন্টারভিউ নিতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, এবং আই বেট যে তার জীবন সম্পর্কে আপনারাও একটু হলেও জানতে পারলে নিঃসন্দেহে খুব খুশি হবেন। আজকে Westlin Presents Celeb Talk-এ যাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি তিনি একাধারে অভিনেতা, গায়ক, লেখক এবং সফটওয়্যার অ্যানালিস্ট, মানে এক কথায় আমরা বলতে পারি জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ মোস্ট। আজকে আমরা পেয়েছি ঈশান মজুমদারকে, দ্য ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, অ্যাক্টর, writer and software analyst, Mr. Ishan Mojumdar. Welcome you to Westlin Presents Celeb Talk. Hey, thank you so much. It's a pleasure for me to come here and sit in front of you and talk. Hi. সো আমরা মোটামুটি জানি যে আপনি যেটা বললাম যে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ মোস্ট, মানে আপনি একই সঙ্গে সিঙ্গার, রাইটার, অ্যাক্টর এবং সফটওয়্যার অ্যানালিস্ট, এই সমস্ত রোল একসাথে আপনি প্লে করেন। এই সমস্ত রোলের মধ্যে কোন রোলটা সব থেকে বেশি পছন্দ করেন আপনি? বিলিভ মি, আমার প্রত্যেকটা রোলই আমার খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটাই খুব পছন্দ করি, কেননা যখন যেটা করি আমি আমার 100% এফোর্ট দিয়ে করার চেষ্টা করি। And there are two things. One is bread and the butter. So when I started my career, rather after my 12th, আমি পুরোপুরি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছি। আমি গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এন্টায়ার থিং হ্যাভ ডান ইন সফটওয়্যার। সুতরাং সেটা আমার ব্রেড, আমাকে পছন্দ করতেই হবে, বিকজ উইদাউট ব্রেড আই ক্যান্ট ইভেন সিক ফর বাটার, রাইট? তো ওটা করলাম, করতে ওটা একটা হ্যাবিট হয়ে গেছে। তা এখনও আমি কিছু ছোটোখাটো পাইথন কোডিং, অ্যান্ড এখন তো আর সেই ভাস্ট কোডিংয়ের কনসেপ্টটা যেটা আমরা লেগেসি সিস্টেমগুলো ছিল সেগুলো তো সেরকম নেই। অনলি কিছু মেজর জায়গায় এই কাজগুলো হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট কোডিং অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে এখন। তো আমাদের সময় ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। তো খুব এনজয় করি সেটা। কোডিং করতে হয়তো মন করলো একটু গান গাইছি, গান গাইতে কোড করছি, তো গানটাও চলে আসতো। এবং কখনো গান গাইছি, কখনো হয়তো একটা কোডিংটা মিলছে না, এটা কোডটা লিখতে একটা ছবি ফেললাম, তো সেটাও চলে আসলো। অ্যান্ড যখন কোডিংটা আমি অফিসে প্রেজেন্ট করতাম তখন অবভিয়াসলি আই হ্যাড টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ দ্য সিইওস, স্যার দিস ইজ দ্য থিং, আই হ্যাভ ডান দিস অ্যান্ড অল দ্যাট। সো এভরিথিং ইজ রিলেটেড। তো আমার মনে হয় দ্যাট মানে একাধারে তুমি একজন হোস্ট, হ্যাঁ, সুন্দর হোস্টিং করছো। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইফ আই ট্রাই টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট হার, মানে যদি তোমার ইন্টারভিউ নিয়ে দেখবো তোমারও 4-5টা লাইকিংসের ব্যাপার চলে আসবে, বিকজ উই অল আর ক্রিয়েটিভ যারা এখানে রয়েছি। সো ইটস লাইক দ্যাট। ওকে, সো মানে এবার তুমি কোনো একটাকে পার্টিকুলারলি বলতে পারবে না যে এইটা সব থেকে ফেভারিট? না, আমি সেরকম বলতে পারবো না গো, বিকজ এভরিথিং ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড গড হ্যাজ গিভেন মি এভরিথিং ইন আ স্মল কোয়ান্টিটি। এটা সো আই এম স্টিল নাও সিকিং। ভালো লাগছে সো টু ডু, কখনো কোডিং করতে, কখনো গান গাইতে, কখনো ছবি আঁকতে, কখনো অভিনয় করতে, কখনো entrepreneurship করতে, তো ভালো লাগছে। সো আই এম ডুইং ইট। অ্যাকচুয়ালি আই কান্ট সিট আইডল। So I'm প্রচণ্ড ছটফটে, দো আই এম সিটিং হিয়ার মোর রিজার্ভ, বাট আই এম নট দ্যাট কাইন্ড অফ গাই অ্যাট অল। আমি সারাক্ষণ কিছু না কিছু নিয়ে থাকতে চাই। ওকে, আচ্ছা, আমরা আগে আপনাকে মোটামুটি তুমি বলছি, হ্যাঁ, তোমাকে মোটামুটি আগে আমরা সিঙ্গার হিসাবে চিনেছি, তারপরে অভিনেতা হিসাবে, সেটাই জানতে পেরেছি আমরা মোটামুটি অধিকাংশ মানুষের থেকে। তো সিঙ্গার টার্নড অ্যাক্টর, কখন মনে হলো যে আমি খুব ভালো অভিনেতাও হতে পারি, মানে আমি অভিনয়টা এখন করতে চাই,
অভিনয়টা আমার ভালো লাগছে এবং আমি অভিনেতাও হতে পারি? না, এটা সেরকম হয়নি জানো, বিকজ আমি যখন মোস্ট অফ দ্য টাইম আমি 12-এর পরে আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আচ্ছা। তো ব্যাঙ্গালোরে অলমোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স আই ডিড ফ্রম ব্যাঙ্গালোর। এবং যখন আমি এটা করছিলাম সেই সময় যেহেতু ছোটোবেলা থেকে গানের একটা তালিম নিয়েছিলাম, 15 ইয়ার্স অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, কিরানা ঘরানার একটা ট্রেনিং নেওয়া ছিল। তো যার জন্য যত রিয়েলিটি শোজ হতো সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম, যেমন চ্যানেল ভি সুপার সিঙ্গার, জি সারেগামাপা, এগুলোতে আমি পার্টিসিপেট করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছিল তখন একটা, যেহেতু আমি সাউথে থাকতাম ব্যাঙ্গালোরে, সাউথ ইন্ডিয়া থেকে সাথে নর্থ ইন্ডিয়ার একটা প্রবলেম ছিল, মানে যে যার জন্য তামিল, তেলেগু, কানাডা যে সিনেমাগুলো ছিল সেইগুলো একটা টাইম ছিল যখন ফুল ফ্লেজেড ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অথবা ন্যাশনাল প্ল্যাটফর্মে আসতো না এখন যেটা আসছে। সেই সময় যেহেতু আমরা একটা গ্রুপ অফ পিপল ওয়েন্ট ফ্রম কর্ণাটকা টু মুম্বাই অ্যান্ড আমরা সারেগামাতে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু আমাদেরকে প্রত্যেকেই রিজেক্ট করে দেওয়া হয়। তো ওটা করার পরে উই কেম ব্যাক টু কর্ণাটকা, মানে ব্যাঙ্গালোর, অ্যান্ড তখন একটা হাড়িগন্ধু হাডু বলে একটা প্রোগ্রাম হয়, সেটাতে আমি পারফর্ম করি, মানে ওদের ভাষায়। আচ্ছা। এবং ওটার জন্য আই স্টুড ফার্স্ট, আই গট দ্য অ্যাওয়ার্ডস অ্যান্ড অল। তারপরে আমি কানাডা সিনেমাতে প্লেব্যাক করা শুরু করি। এবং একটাই হিস্টোরিক্যাল ইভেন্ট একটাই ছিল আমার লাইফে সেই সময়, সেটা হচ্ছে কিশোর কুমার একটা গান করেছিলেন সাউথে, একটাই গান গেয়েছিলেন একটাই ভাষায়, যেটা কানাডা ভাষায়। আর তার মিউজিক ডিরেক্টর ছিলেন রাজেন নাগেন্দ্র। আমাদের এখানে যেরকম লক্ষ্মীকান্ত প্যারেলাল, ওখানে রাজেন নাগেন্দ্র। তো ওনার জন্য সেম গান আফটার 50 ইয়ার্স আমি ওনাদের জন্য গেয়েছিলাম। সো এটা আমার একটা অ্যাচিভমেন্ট, আই গট জি অ্যাওয়ার্ড ফর দ্যাট। তো আমার মিউজিক্যাল জার্নিটা প্রথমে শুরু হয়ে যায় হঠাৎ করে। অ্যান্ড গানটা সুবিধা কেন ছিল, অফিস যেহেতু তখন আমি টিসিএসে কাজ করতাম, তারপরে এসজিআই টেকনোলজিস, তারপরে অ্যাকসেঞ্চার টেকনোলজিস, তারপরে 6 বছর ইউএস। তো গানটা আমি কন্টিনিউ করতে পারছি না, কারণ গানটা আফটার ইউর অফিস ইউ ক্যান ডু দ্যাট, বাট অ্যাক্টিং করতে হলে ফুল ফ্লেজেড ইউ হ্যাভ টু কাম টু অ্যাক্টিং। মানে সেই সময় হবে না, মানে ধরো তোমাকে একটা ডেট দিয়ে দিল 20 দিনের স্কেডিউল অথবা 15 দিনের স্কেডিউল, ইউ হ্যাভ টু টেক এ লিভ ফ্রম অফিস অ্যান্ড ডু ইট। যার জন্য আমি গানটাকে প্রায়োরিটি দিয়ে দিয়েছিলাম, একটু প্ল্যান করেই করেছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু এন্টার ইন দিস ইন্ডাস্ট্রি। দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপশন ফর মি টু কিপ দ্য ব্রেড অ্যান্ড বাটার, যেটা আমি স্টার্টিংয়ে বললাম, ইট ওয়ার্কস ইন দ্যাট ওয়ে। তো এরকমভাবে শুরু হয়। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কলকাতায় আমি অ্যাকসেঞ্চার যখন কলকাতায় শিফট হয়, তো আমি পুরোপুরি কলকাতায় শিফট করে যাই উইথ মাই ফ্যামিলি। এবং আসার মেন কারণ হচ্ছে বিকজ মাই প্যারেন্টস ওয়ার গেটিং ওল্ড, তো আমার ওনাদের সাথে থাকাটা ইম্পর্ট্যান্ট। আর যখন ইনকিউবেশন হয় আমাদের কোম্পানি, তখন ইনকিউবেশন থেকেই আমি কলকাতায় শিফট করি। এবং দ্যাট টাইম দের ওয়াজ আ মুভি কল্ড পোস্টমাস্টার, এই ছবিটার অডিশন চলছিল। আমি সেই ছবিটার অডিশন দিই এবং আই গট সিলেক্টেড। দেন মাই অ্যাক্টিং কেরিয়ার স্টার্টেড। এটা কোন ইয়ারের কথা বললে? পোস্টমাস্টার মোস্ট প্রবাবলি 2015 কি 16 এরকম একটা টাইম। দ্যাট টাইম আই স্টার্টেড মাই অ্যাক্টিং কেরিয়ার জার্নি। আরেকটা খুব আমরা মানে খুব বিখ্যাত আপনি যেটা করে সেটা হচ্ছে লিখে, ঠিক আছে? তো আপনি কমিক্স লেখেন, আমরা জানি যে এখন বইমেলা চলছে, বইমেলাতে সব থেকে খুব ভালো বিক্রি হচ্ছে যেটা হচ্ছে মানে মানুষে পড়ছে সেটা হচ্ছে ডিটেকটিভ গোগো। হ্যাঁ, তো মানে এই কমিক্সই কেন, আমি খানিকটা আন্দাজ করতে পারছি যে বলছিলেন যে আঁকা টাইমে হঠাৎ করে আঁকতে শুরু করে দিলে এরকম একটা বিষয় হয়, তো সেটাই কি কারণ মানে কমিক্সটাই চুজ করার? না, এটার পেছনে আমার স্কুল আছে, যেহেতু আমি পাঠভবন থেকে পড়াশোনা করেছি। এবং পাঠভবনে আমাদের সেই সময় আমাদের যে ব্যাচটা ছিল, আমরা না কমিক্স আঁকতাম, আমরা নিজেরা গল্প বানাতাম, নিজেরাই সেটা কমিক্স আঁকতাম। আমাদের 5-6 জন বন্ধু ছিল, যদি বিভিন্ন রকম, কেউ কালারিং করছে, কেউ ইঙ্কিং করছে, আর স্ক্রিপ্টটা কেউ লিখছে। এইগুলো আমরা ছোটোবেলা থেকেই করতাম, ক্লাস 4-5 অনওয়ার্ডস উই ইউজ টু ডু দ্যাট অ্যান্ড রেগুলার করতাম। এবং এক্সিবিশনে আমার মনে আছে আমার কিছু কমিক স্ট্রিপ এক্সিবিশনও দেখানো হয়েছিল। সেই সময় বিড়লা একাডেমিতে এক্সিবিশনস হতো পাঠভবনের, এখনও হয়, তো সেটা ছিল। এবং তারপরে দের ওয়াজ এ হিউজ গ্যাপ, মানে আই ডিডন্ট ওয়ার্ক অন কমিক্স। আমি কি করেছিলাম, এরেনা মাল্টিমিডিয়া থেকে আমি ডিপ্লোমা করেছি, তারপরে ওয়েবেল থেকে ডিপ্লোমা করেছি, করে আমি ভিজুয়াল এফেক্টসের মাল্টিমিডিয়ার উপর পুরোপুরি। এবং তারপরে আমি কিছুকাল আমি মন্ত্রা, যেটা রামোজিরাও ফিল্ম সিটি, ওখানেও ভিএফএক্সের কাজ করেছি। তো ওটা আমার ছিল আর কি, মানে
তখন আমি হায়দ্রাবাদে পোস্টিং ছিলাম টিসিএসে জয়েন করার আগে আমি রামজু রাওতে মান্ত্রাতে আমি ছিলাম প্রায় 6 মাসের মতন ছিলাম। তখন আমি অ্যাজ এ ভিজুয়াল এফেক্টস আর্টিস্টে কাজ করেছিলাম। তো তারপরে কী হলো, লকডাউনটা আসলো না, লকডাউনটাতে তখন আমি বাড়িতে বসছিলাম, সবাই যেরকম বসছিল। তো আমার ওয়াইফ আমাকে বললো, ওই ডিডন্ট ইউ ডু গ্রাফিক নভেল কমিক্স। আমি কমিক্সটা তৈরি করলাম। করার পরে আই মেট দেব সাহিত্য পরিষদ, আমি ওনাদেরকে দিলাম, ওনাদের ভাল লাগলো, দে বট ইট, কিনে নিল। অ্যান্ড 2023 বইমেলাতে এটা বেরোয় এবং দ্যাট ওয়াজ এ বেস্ট সেলার, দ্যাটস কল্ড মদনপুরের মামদভূতেরা। তার পরের বছর করলাম জিনিয়াস জিনি বলে একটা ক্যারেক্টার, সেটাও করলাম। আর এবছরে করলাম মদনপুরের মামদভূতেরা পার্ট 2 এবং ডিটেকটিভ গোগো, মানে গোয়েন্দা গোগো ও ঘোতনপুরের ভূত। এবার গোয়েন্দা গোগোটা কী করে মাথায় আসছে, বিকজ উই ওয়ার ডুইং আ মুভি, একটা শুটিং করছিলাম একটা ছবিটার নাম হচ্ছে দ্য লুপ। আচ্ছা, সেটা করতে আমরা গেছিলাম শান্তিনিকেতনে। যখন শান্তিনিকেতনে গেছিলাম, আমাদের একজন এক্সিকিউটিভ প্রডিউসার ছিল, সে তার ক্যারেক্টারটা দেখে আমি এরকমভাবে গোগোকে ড্র করেছিলাম। দেন হি স্টার্টেড ডুইং দ্যাট, মানে এক্সিকিউটিভ প্রোডিউসারকে মানে রেফারেন্স নিয়েছিলেন আপনি? তার রেফারেন্সে আমি ওই তাকে দেখতে ভিজুয়াল রেফারেন্স, ভিজুয়ালি পুরো একদম গোগোর মতন দেখতে, না পুরোটাই ওর মতন দেখতে, না ভিজুয়াল রেফারেন্স খালি নাকি মানে না ক্যারেক্টারিস্টিক্স সেটাও, বিকজ ও খেতে খুব ভালোবাসে, গোগো খেতে খুব ভালোবাসে, খাবার দেখলে সব কিছু ভুলে যায়, এরকম একটা ব্যাপার। আর ছেলেটা খুব মিষ্টি একটি ছেলে। তো ও আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার, ওকে দেখার পরে ও যে স্ট্রেঞ্জ কোটটা পরে যেভাবে রেডি হয়েছিল, ও তখন ওর সামনেই ওকে বললাম যে দেখ, তোকে নিয়ে আমি একটা ক্যারেক্টার করছি, গোয়েন্দা গোগো। এবং শান্তিনিকেতন যেখানে শ্যুট করছিলাম, সেখানে একটা ছোট্ট ইরি ঘটনা ঘটে, এখানে ভূত টুত ছিল, সবাই বলছিল। দেন ওই দুটো কানেক্ট করে দেন আই মেড দিস স্টোরি। সো লাইফ থেকে ইন্সপিরেশন পুরো বিষয়টা। সফটওয়্যার অ্যানালিস্ট হিসেবে কাজ করেছো অনেক জায়গায়, সেটার সাথে কি এখনো কানেক্টেড আছো কোনোভাবে? আমার একটা ছোট্ট কোম্পানি আছে, সেই কোম্পানিটা বেসিক্যালি সিনেমার যত পাইরেসি হয় সেটাকে আটকায়। আচ্ছা। তার মধ্যে বেজের আই হ্যাভ ওয়ার্কড উইথ ফিরদৌসুল হাসান, মানে হাসানদার যত সিনেমা আছে সেগুলো আটকেছি। রাজ চক্রবর্তীর ছবি যেগুলো আছেন, রাজদার ছবি, সেগুলো আটকেছি। এবং আরও কিছু মেজর কিছু ছবি, যেমন 30-40টা ছবির মতন ছবি আমার ক্যাটালগ আছে আমার, যেখানে যেই ছবিগুলোর পাইরেসি আমি আটকেছি। তো আমাদের একটা পেটেন্ট আছে ছোট্ট, সেটা নিয়ে আমরা অনেক দিন আগে থেকেই কাজ করছিলাম এবং সেইটা নিয়ে এখন কাজ চলছে। মানে যেমন ফ্রাইডে বলে একটা অ্যাপ আছে, ফ্রাইডের পাইরেসি কন্ট্রোলের কাজটা আমি পুরো হ্যান্ডেল করি, মানে আমার টিমও হ্যান্ডেল করে তার সাথে। তো চলছে, দ্যাটস অলসো অন। তা একটা প্রশ্ন, যে এই টেকনোলজি এই জিনিসে ভালোবাসা আছে নাকি এটা বাড়ির চাপে পড়া শুরু হয়েছিল এই বিষয়টা? নো, এটা বেসিক্যালি বাড়ির চাপে স্টার্ট হয়েছিল, বিকজ মাই ড্যাড ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ওয়াজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমাদের ফ্যামিলি থেকে হি ওয়ান্টেড টু মেক মি অ্যান ইঞ্জিনিয়ার। সো আমাদের ফ্যামিলি থেকে আই অ্যাম দ্য ফার্স্ট গাই হু ডিড মাস্টার্স। এবং কম্পিউটার্সটা ছোটোবেলা থেকেই ভালো লাগতো আমার, গেমিং থেকে শুরু করে এগুলো জিনিসগুলো পছন্দ ছিল। দেন স্লোলি দেখলাম যে যেই টাইমটাতে আমরা, সেই টাইমটাতে কম্পিউটারটা সবে ঢুকছে ইন্ডিয়াতে, আর ব্যাঙ্গালোর ওয়াজ দ্য হাব। তো আমার লাইকিং ওয়াইজ আমার ওই সাবজেক্টটাই ভালো লাগতো। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ডিজিটাইজড, মানে এই যে ক্যামেরাতে তোমরা শ্যুট করছো, এভরিথিং ইজ ডিজিটাইজড। সুতরাং সেই সময় মানে তখন আমরা বাইনারি দিয়ে স্টার্ট করেছিলাম, এখন তো এটা অন্য জায়গায় অন্য লেভেলে চলে গেছে। সুতরাং দ্যাট ওয়াজ আ ফিউচার। সেই জন্য অটোমেটিক্যালি ইট ওয়ার্ক, মানে ইটস ডেস্টিনি। আই ডিডন্ট ওয়ান্ট টু থিঙ্ক দ্যাট আমি এটা হবো ওটা হবো। ইট লাইক দ্য ওয়ে গড হ্যাজ মেড মি টু ডু ইট, আই এম ডুইং ইট, দ্যাটস ইট। না মানে ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, নাকি তোমার আগের থেকে প্ল্যান ছিল যে ক্রিয়েটিভ ফিল্ডেই আসবে? ইঞ্জিনিয়ারিং ওয়াজ, হ্যাঁ, দ্যাট ইজ এ গুড কোয়েশ্চেন। আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং ইনটু ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভটা আমি করলে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা হতো না। মানে টু বি প্রিসাইজ, মানে ধরো
যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমার প্যারেন্টস চাইছিল সেটা হতো না। সুতরাং বিকজ অফ মাই প্যারেন্টস আই ডিড মাই গ্র্যাজুয়েশনস অ্যান্ড মাস্টার্স ইন কম্পিউটার্স। আদারওয়াইজ আমি টোটালি একটা ক্রিয়েটিভ পারফর্মিং আর্টের ছেলে, আমি ফাইন আর্টসের ছেলে, আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। আমি বেসিক্যালি ক্রিয়েটিভ গাই, বাট বিকজ অফ আওয়ার ফ্যামিলি লেগেসি আই হ্যাড টু ডু দিস। মানে ফ্যামিলির জন্য এই যে সফটওয়্যার অ্যানালিস্ট ঈশান মজুমদারকে আমরা পেয়েছি, সেটা ফ্যামিলির জন্য, আর নিজের জন্য সিঙ্গার, অ্যাক্টর, রাইটার, সেটা নিজের জন্য। আর রাইটারটা একটু একটু ওয়াইফেরও অবদান আছে, যেটা শুনলাম। হ্যাঁ, ডেফিনেটলি আছে। এবং টু বি ফ্র্যাঙ্ক, আমাদের ফ্যামিলির সাথে সিনেমার একটা অদ্ভুত যোগাযোগ আছে অন্যরকমভাবে। যেমন আমার বড় মামা, বড় মামির নামে মিলি প্রোডাকশন বলে একটা প্রোডাকশন হাউস ছিল, যেখানে ম্যাক্সিমাম নম্বর অফ বিগ হিটস ওয়ার দেয়ার উত্তম কুমারের। তো সেটা আমার মামাবাড়ির দিকে। আমার দাদু খুব ভালো, মানে মামাবাড়ির দিকের আমার মায়ের বাবা আর কি, উনি খুব ভালো প্রবন্ধ, গল্প রচনা এগুলো করতেন। তো ওটা সামহাউ জেনেটিক্যালি ইমপ্লান্টেড না। এই যে ওয়াইফের কথা এলো, কত বছর হয়েছে বিয়ের? আমাদের বিয়ের উই গট ম্যারিড ইন 2005। ও মাই গড, এত বছর! ওকে, সো একটু আমাদের, মানে আমরা যারা নিউ জেনারেশন আছি বা যারা বিয়ে করতে চলেছে বা করেছে, সদ্য বিয়ে করেছে, তাদের জন্য কোনো সাজেশন দেবে যে এইভাবে তোমরা বিয়েটাকে টিকিয়ে রাখতে পারো ভালোভাবে? ট্রান্সপারেন্সি থাকলেই হবে, ব্যাস, আর কিছু না। না, বিকজ দ্যাটস মোর ইম্পর্টেন্ট। লাইক দুজনকেই স্পেস দাও, দুজনেই। সব থেকে ইম্পর্টেন্ট না আমার মনে হয় লাইফে, ইটস দ্য মেইন ইম্পর্টেন্ট থিং ইজ টু স্পেস। ঠিক আছে, মানে তুমি একজনকে ভালোবাসছো, একজনের সাথে সম্পর্ক আছে, তারপর তুমি বিয়ে করছো, বাট বোথ ইন্ডিভিজুয়ালস হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। গিভ দ্য রেসপেক্ট অ্যান্ড স্পেস টু দেম, দ্যাট উইল ওয়ার্ক। মানে আই এম নট গোইং টু আস্ক মাই ওয়াইফকে তুমি এত লেট করে ফিরছো কেন, ওটা ও হাজব্যান্ডকে জিজ্ঞেস করবে না তুমি এত করে ফিরছো কেন, আমি ওকে জিজ্ঞেস করবো, ও আমাকে জিজ্ঞেস করবে না। ইউ হ্যাভ ইউর ওন লাইফ, ইউ হ্যাভ ইউর ওন ফ্রেন্ডস, ইউ হ্যাভ ইউর ওন সার্কেল। দ্যাট শুড বি দ্য অনলি থিং উইচ ইজ নেসেসারি। হ্যাঁ, ভালো লেগেছে বলেই তো বিয়ে করেছে, দুজনকে পছন্দ করি বলেই তো বিয়ে করেছে। কিন্তু বিয়ে করার পরে দ্যার আর সার্টেন অ্যাসপেক্ট, এক ছাদের নিচে থাকার পরে ইল বি এবল টু নো দ্যাট পার্সন মোর। এবং তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট থাকে না, তখন কিন্তু তোমার একটা প্রেডিকশন থাকে এই মানুষটা এরকম, হ্যাবিট হয়ে যায়। এটা ইটস নট আ হ্যাবিট, মানে এই মানুষটা এরকমই। হ্যাঁ, তো ইটস নট আ হ্যাবিট। মানে আমার যেমন একটা হ্যাবিট আছে, কথায় কথায় আমি পা নাচাই, বিয়ে করাটা তো এরকম না। হ্যাঁ, সো ইটস লাইক ইটস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মানে দুজনে, আচ্ছা মোহিনী এরকম করে বসে, এরকম করে কথা বলে, এরকম করে মাথা নাড়ে, এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে না, এই টাইমের পরে ঘুমিয়ে পড়ে, এই টাইমের পরে উঠে পড়ে, না। সো ইটস লাইক দ্যাট ফর মি, আই অলসো থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমার ওয়াইফকে আমি কখনো ডিস্টার্ব করি না। রাত্রিবেলা ফোন করে বললাম, বস একটু দরজাটা খুলে দাও, আমি কিন্তু অনেক রাত হয়ে গেছে, শুনি। আমি আমার নিজের চাবি নিয়ে যাই। She also takes, and she is into corporate. She is working in Accenture. Okay. Almost আমরা দুজনেই ওখান থেকে চাকরি করেছি, একসাথে চাকরি করেছি। She is there. পরিচয় কোথায় হয়েছিল? পরিচয় we met in the college. Yeah, we met in the college. Oh, that's why 2005. Yeah, 2005 we got married, but before that college we met in 97 or 98. বাপরে বাপ, অনেক বছর। It's a huge. হ্যাঁ, তো এখন প্রায় কত বছর হলো? 28. 28 বছর। Oh my God, 28 বছর। Congratulations. I'm telling my wife. আমরা তো মোটামুটি দীর্ঘদিনের ভালোবাসা, লাভ স্টোরি অ্যান্ড ম্যারেজ স্টোরির বিষয় জানতে পারলাম। আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের জেনারেশনের প্রেমিকারা যারা প্রেম করছে সদ্য বা বিয়ে করবে বলে ভাবছে বা বিয়ে করেছে, তাদেরকে কি সাজেস্ট করতে চাও? একটা সাজেশন আমরা পেয়েছি মোটামুটি, যে ট্রান্সপারেন্সি ওটা বজায় রাখা। আর কি বলতে চাও? আরেকটা হচ্ছে বললাম যে যখন প্রেম করবে তোমরা দুজন, মানে তোমার আছে বয়ফ্রেন্ড, হ্যাঁ, যদি বসো কোথাও গিয়ে, ফোন দুটোকে সাইডে রেখে দাও। ডিস্ট্রাকশন হচ্ছে সব থেকে মেজর ইস্যু, যার জন্য আমাদের মাইন্ড স্টেবল থাকে না। প্রেম মানে কি? এটা শান্তির জায়গা, যেখানে দুজন জাস্ট কিচ্ছু না, হাত দুটো ধরে বসে থাকো না। ইটস ভেরি সিম্পল, হাত দুটো ধরে চুপচাপ বসে থাকো, কোনো কথা বলতে হবে না। দ্যাটস মোর দেন এনাফ। ইউ উইল অটোমেটিক্যালি ফিল দ্যাট
যে আমাদের না যেটা হয়েছে এই জেনারেশন অথবা আমাদের জেনারেশনও হয়েছে, মানে আমরা তো একটা একটা মানে আদিম যুগের জেনারেশন। আমরা যেটা দেখছি মানে হ্যাঁ মানে আমরা সবই দেখেছি, আমরা টেলিভিশন আসা দেখেছি, ঠিক আছে, ডিজিটাল থেকে অ্যানালগ থেকে ডিজিটাল দেখেছি, কম্পিউটার্স আসা দেখেছি, হ্যাঁ, তারপরে এখন তো রোবট দেখছি, ইউনো। বেসিক্যালি আমরা উই স্টার্টেড যখন টেলিভিশন ছিল না, টেলিফোন ছিল না, সেই সময় থেকে আমরা প্রাগৈতিহাসিক। যাই হোক, তো যেটা বলছি ভেরি সিম্পল, সেটা হচ্ছে আমরা যত বেশি গ্যাজেটস অথবা যত বেশি অন্যেরা কী করছে সেটা নিয়ে ভাবছি, বাহ ওর বয়ফ্রেন্ড ওকে একটা গাড়ি কিনে দিল, আমাকে দিল না তো, দিস কাইন্ড অফ কম্পারিজনস যখন থাকবে না, your life will be smooth and automatically God will give you, don't worry about it. Exactly. That's the only thing, only mantra. তোমাদের কোনো বেবি আছে? হ্যাঁ, আচ্ছা, আমার বেবি আছে। বেবি এখন ক্লাস 10-এর বোর্ডের প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, এখন আর বেবি, নো মোর বেবি। প্রিপারেশন নিচ্ছে। ও রিসেন্টলি কিয়োকুশিন কারাটে ফুল কন্ট্যাক্টে ন্যাশনালে গোল্ড পেয়েছে। হ্যাঁ, ও ফুল অন মার্শাল আর্ট করে, আর একটা শর্ট ফিল্ম ডিরেকশনও দিয়েছে। আচ্ছা, নাম কি? ওর নাম হচ্ছে ইনিকা। ওর নামে ইনিকা প্রকাশনা, ইনিকা পাবলিকেশন ওর নামেই করা হচ্ছে। আচ্ছা, সো শি ইজ অলসো ইনটু দিস ক্রিয়েটিভ ফিল্ড। ইয়া she said that papa আমি 10-এর পরে I am going to take humanities and আমার এটাই ইন্টারেস্ট। I said go ahead with that. আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে বলিউডের হট টপিক, সেটা হচ্ছে নেপোটিজম। তুমি তো একদম মানে ইন্ডাস্ট্রির একদম বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছো, আমাদের টলিউডে এসে কি এই নেপোটিজম এই জিনিসটা ফেস করতে হয়েছে? না, আমার ক্ষেত্রে এরকম হয়নি, বিকজ আই ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমি এরকম ভাবি না। দেখো, আজকে যারা টলিউডে কাজ করছেন, আমি বলিউডের কথা বলছি না, বিকজ আমি এখনও কাজ করিনি বলিউডে, বলবো না। টলিউডে যারা কাজ করছেন, তাদের আগের জেনারেশন তারাও কিন্তু বাইরে থেকেই এসেছিল, তারা সেই স্ট্রাগলটা করেছিল। স্ট্রাগলটা করার পরে তাদের ছেলে অথবা মেয়ে অথবা আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে কিন্তু সেই প্ল্যাটফর্মটা দিয়েছে, গাইডেন্সটা দিয়েছে। এইটা কিন্তু এরকম বললে চলবে না। মানে আমি এইটাকে মনে করি এটা কিন্তু একটা জেনারেশনের স্ট্রাগল না, 2-3টে জেনারেশন স্ট্রাগলের পরে এই জায়গাটা দাঁড়িয়েছে। আচ্ছা, গট মাই পয়েন্ট? মানে ধরো আজকে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমার বাবাও ধরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ওনার জন্য আমি প্ল্যাটফর্মটা পেয়েছি, কিন্তু আমাকে তো প্রুভ করতে হবে whether I am as good as my dad or not. Exactly. নেপোটিজম এখানে বলবো না, বিকজ ওনার স্ট্রাগলটা তুমি ভুলে গেছো, ওনার স্ট্রাগলটা ভুলে গেলে চলবে না। ওনার ক্ষেত্রেও তো উনিও যখন এসেছিলেন তখন তো ওনাকে কেউ চিনত না। আজকে অবভিয়াসলি কিছুটা তো দে উইল গেট প্রিভিলেজ না, মানে সেই জায়গাটা তো পাওয়া উচিত, কারণ ওই জেনারেশনটা খেটেছে। না, ওই গাইডেন্সটা পাচ্ছে, মানে আপব্রিঙ্গিংটাই ওই একটা এনভায়রনমেন্টে হচ্ছে, তো তৈরিটাই ওরকম ভাবে হয়, মানে ইনহেরিট হয়ে যায় ওই জিনিসটা। সো দেয়ার ইজ নাথিং রং ইন ইট। হ্যাঁ, মোটামুটি এখানে এসে তোমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, মানে তুমি যেহেতু আউটসাইডার ছিলে, আউটসাইডার হিসেবে সেরকম কোনো বাজে ইনসিডেন্ট বা কিছু ফেস করতে হয়নি, কারণ ইটস এ ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, পারফর্মিং আর্ট ইন্ডাস্ট্রি, আর্ট ইন্ডাস্ট্রি ইটসেলফ। আমরা না প্রচণ্ড ইমোশনাল। আমরা প্রত্যেকের মানে এক্সপেকটেশন নিয়ে আসি অনেকটা, মানে আমি এক্সপেক্ট করছি উনি আমাকে একটা কাজ দেবেন, যখন দিলেন না ওনার ব্যাপারে নেগেটিভ অনেকে বলে, যখন দিলেন তখন পজিটিভ কথা বলে। ইটস নট লাইক দ্যাট। তোমার এটা যেটা আছে ইউল অটোমেটিক্যালি গেট। মানে কখনো কখনো এরকম হতে পারে, এমন কোনো ডিরেক্টর, বড় ডিরেক্টর, সে তোমাকে ফোন করে বললো ঈশান তোমাকে এটা কাস্টিং করছি। আমার ক্ষেত্রে যেরকম হয়েছে, আমি যে নিখোঁজ 2 করলাম, নিখোঁজ 1 করলাম, অথবা আমি সাদা রঙের পৃথিবী করেছি, অথবা আমি মায়া করেছি, এগুলো তো বড় 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 ফিল্ম, গুড ডিরেক্টর রাজশ্রী দে, আমাদের অয়ন চক্রবর্তী, অদিতি রায়, হ্যাঁ, এদের যে ছবিগুলো করেছি, অথবা অর্জুনের সাথে যে ছবিটা করেছি গুলদস্তা, তো আমি কিন্তু আই গট আ কল ফ্রম দেম। অ্যান্ড তারপরের ছবিতে যদি আমাকে নেয় না, আমি মন খারাপ করবো না, আর আমাকে নিল না কেন, বিকজ আমি স্যুট করিনি ক্যারেক্টারটা, তাই নাইনি। ক্যারেক্টার স্যুট করলে নেবে। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি অনেকের বিষয় হয় যে দে আর ইনটু অ্যাক্টিং অনলি, মানে এটা আমি কতটা বলা উচিত আমি জানি না, বাট ইউ আর ইনটু ভেরিয়াস থিংস। কিন্তু যারা একেবারে অ্যাক্টিংটাই করে, অন্যটা করে না, তাদেরকে কি বলতে চাও?
আমার মনে হয় যারা অ্যাক্টিংটাই শুধু করেন, দেখুন যারা অ্যাক্টররা এখন যারা অ্যাক্টররা কাজ করছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টার্স তারা থিয়েটার করে, থিয়েটার করার পরে ওয়ার্কশপ করার পরে অ্যাক্টিংটা করে ফিল্মে, ওয়েব সিরিজে, সিরিয়ালসে, তারা তো করছে, দিস দেয়ার প্রফেশন। তাদের ক্ষেত্রে আমি আবার প্রচুর অ্যাক্টার্স আছে যারা লিখছেও, তাই না, অনেকেই লিখছে। যেমন আমার একটি বন্ধু রিসেন্টলি একটা বই বেরোলো, আমি জানতামই না ও লেখে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো আর্ট নিজের রাস্তাটা ঠিক পেয়ে যাবে, আমাকে কিছু বলতে হবে না, তাই না? অটোমেটিক্যালি আর্ট উইল গেট ইউ, নিজের রাস্তাটা নিজে তৈরি করে নেবে। একজন অ্যাক্টর অথবা একজন সিনেমাটোগ্রাফার, একজন টেকনিশিয়ান কিন্তু শুধুমাত্র একটাতে কনসেন্ট্রেট করতে পারে না, বিকজ আর্ট ফর্ম ইজ হিউজ, ইটস লার্জ, এক্স্যাক্টলি, এনিথিং ক্যান বি ডান বাই এনিওয়ান। এক্স্যাক্টলি। আর যারা মেবি বলে যে শুধুমাত্র অ্যাক্টিংটা করি, সেটা কি কখনো সম্ভব? সম্ভব, অনেকেই করেন, আমি তো দেখেছি অনেকেই যেমন নাম বলছি না, কিন্তু অনেককেই জানি যারা শুধুমাত্র অভিনয়টাই করে। অনেকে আছেন যে সিরিয়ালে শুধুমাত্র অভিনয়টা করছেন, সিনেমাতে শুধুমাত্র অভিনয়টা করছেন এবং অভিনয়টাই করছেন, মানে তারা কিন্তু থিয়েটার করছেন, ওয়ার্কশপ করছেন, শুধু অ্যাক্টিংয়ের উপর বেস করেই রয়েছেন, অনেকেই আছেন। চলে আসি তোমার নেক্সট প্রজেক্টের ব্যাপারে একটু। আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে, এখন তো ইনফ্যাক্ট লজ্জা 2 শ্যুট চলছে। আচ্ছা। লুপ বলে একটা ছবি করেছি। লুপ ছবিটাতে চিরঞ্জিত চক্রবর্তীর সাথে ফার্স্ট টাইম আমি কাজ করছি, ইন্দ্রাণী দত্তর সাথে প্রথম কাজ করছি, প্রিয়াঙ্কা সরকার আমার অপোজিটে আছে, বরুণ চন্দ্র স্যার আছেন, এটা অর্ঘদীপ চ্যাটার্জির ডিরেকশন। এটা হচ্ছে প্রথম একটা থ্রিলার, একটা অন্যরকম একটা অন্য ধরনের থ্রিলার, সেটা আমি বলবো না কি থ্রিলার, কিন্তু সেটা আমরা শেষ করেছি, মানে আমাদের 1 দিন না 2 দিনের কাজ বাকি আছে, ওটা আছে। তারপরে কতবারও ভেবেচুনো বলে একটি ছবি করলাম পায়েল সরকারের সাথে, সায়ন বসু ডিরেকশনে। এই ছবিটিও রেডি হচ্ছে এখন, মানে রান্নাটা হচ্ছে আর কি, মানে তৈরি হয়ে গেছে এবং রান্না হচ্ছে। তো এই 2টো ছবি এটা আছে, আরও 1-2 ছবির কথা চলছে, যেগুলো ফেব্রুয়ারি থেকে আমরা যাব। তো মোটামুটি কম বেশি অনেকের সাথে কাজ করা হচ্ছে বা হয়েছে। টলিউডের মধ্যে সব থেকে ভালো অ্যাক্টর বলে কাকে মনে হয়? ঋত্বিক চক্রবর্তী। ওকে, ভেরি গুড অ্যাক্টর। আর আইডিয়ালাইজ কাকে করো তুমি? প্রসেনজিৎ চ্যাটার্জি। সেটা কেন? একজন অ্যাক্টর মানে যে এতটা ডেকেড ধরে কাজ করছেন, এবং উনি নতুন জেনারেশনের সাথেও সেরকমই কাজ করেছেন যেমন আগের জেনারেশনের সাথে কাজ করেছে। স্টার কিন্তু এভাবেই তৈরি হয়। মানে উনি যখন শুরু করেছিলেন তখন স্বপন সাহা ছিলেন, তারপরে অঞ্জন চৌধুরী ছিলেন, উনি নিজে পরিচালনা করেছিলেন, ঠিক আছে, উনি কিন্তু 1 নম্বর তখন থেকে এখনও হয়ে রয়েছেন। তারপরেই ঋতুপর্ণ ঘোষের সাথে যখন উনি অভিনয় করার, অভিনয় স্টাইলটাই, ধরনটাই উনি চেঞ্জ করে ফেললেন। তারপরে সৃজিত মুখার্জির সাথে যখন করলেন তখনও কিন্তু অন্যরকমভাবে ওনাকে পেলাম। একটা অ্যাক্টর বারবার নিজেকে ইনভেন্ট করে, উনি কিন্তু সেটা করে দেন। শেষের পাতা বলে একটা ছবি আছে অতনুদার, ইটস মাইন্ড ব্লোয়িং অভিনয় করেছেন। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি যে একাধারে যেভাবে স্টারডামটা ধরে রাখতে পারে, তেমনিভাবে অ্যাক্টিংয়ের নিজেকে সেভাবে রেগুলার আপগ্রেড করতে পারে, সেই জন্য আইডিয়ালাইজ করি আমি ওনাকে। রাইট। তা আজ থেকে 10 বছর পর তুমি নিজেকে এই ইন্ডাস্ট্রিতে কেমনভাবে দেখতে চাও? সুপারস্টার। আর মানে অ্যাক্টিংয়ের জার্নিটা এত বছর ধরে, অ্যাক্টিংয়ের মধ্যে কি এনজয় করো? বিভিন্ন রকম ক্যারেক্টার করতে পারি, মানে কখনো জমিদার যেটা পোস্টমাস্টার, কখনো কর্পোরেট গাই গুলদস্তা, কখনো একটা প্রচণ্ড বাজে ধরনের চ্যাংড়া ধরনের ছেলে, যে তোমার রাস্তায় মেয়েদেরকে টোন টিটকিরি মারে, যেটা আমি রিসেন্টলি করলাম মৈনাক ভৌমিকের একটি ছবিতে, সেটা। কখনো কৃষাণু বলে একটা, যেখানে রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছি। হ্যাঁ, তো ভালো লাগে, মানে বিভিন্ন শেডসের ক্যারেক্টার্সগুলো, মানে অনেকগুলো লাইফ একসাথে বাঁচা যায় অভিনয় করলে। আই এনজয় দ্যাট ডুইং। হ্যাঁ, সাদা রঙের পৃথিবীতে যেখানে একজন আন্ডার কভার এজেন্ট, হ্যাঁ এইটা,
মায়াতে যেমন আমি করেছিলাম ব্যাংকোর ক্যারেক্টার, হ্যাঁ এগুলো খুব এনজয় করি। ব্যাংকো ওকে, ইজ ইট অ্যাবাউট ম্যাকবেথ? ইয়েস ম্যাকবেথ। ম্যাকবেথ ছিল গৌরব, ব্যাংকো ছিলাম আমি। ওকে, তো মজা লেগেছে, ভালো লেগেছে, এনজয়। সো আমাদের মানে যারা ফিউচারে অ্যাক্টর হতে চায়, এখনো অ্যাক্টিং নিয়ে চলেছে, পথ চলেছে, তাদেরকে কি সাজেস্ট করতে চাও তুমি? Keep on doing what you're doing. That's it. I am no one to suggest anything. Keep on doing what you're doing. অভিনয় করতে পারলে অভিনয় করো, রিয়াক্ট করো, রিয়াকশন দিও না, যেরকম আছো থাকো না, অটোমেটিক্যালি ক্যামেরার সামনে ইট উইল বি অ্যাক্টিং। আজকাল আগেরকার অ্যাক্টিং আর এখনকার অ্যাক্টিং এর ডিফারেন্সটা যেটা হচ্ছে, দ্য ওয়ে উই আর টকিং, দ্য ওয়ে উই আর বিহেভিং, ডোন্ট অ্যাক্ট, জাস্ট বিহেভ, দ্যাটস মোর দ্যান এনাফ। রাইট। আমি নো ওয়ান্ট টু সে এনিথিং লাইক দ্যাট। এক্স্যাক্টলি, অ্যাক্ট না করতে পারা ইজ মোস্ট ডিফিকাল্ট। অ্যাক্টিং না করতে পারে, খুব ভালো পয়েন্ট বলেছো। নন অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। এক্স্যাক্টলি। সো আমাদের দর্শককে, মানে ওয়েস্টলিন সেলেব টকের দর্শক যারা দেখছেন, তাদেরকে কি বলতে চাও? ওয়েস্টলিন সেলেব টকের দর্শকদের বলতে চাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, এনজয় করবেন, বি পজিটিভ ইন ইউর লাইফ, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, স্প্রেড করবেন, শেয়ার করবেন, কারণ অনেক কষ্ট করে এক একটা চ্যানেল তৈরি হয়। আজকে যারা এর পেছনে রয়েছেন, হ্যাঁ, তারা ছোটো ছোটো ছেলে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা অনেক কষ্ট করে চ্যানেলটাকে ডেভেলপ করছে। তারা, আপনি তো জানেন যে সিনেমা জগতে অথবা আর্ট জগতে টু গেট আ ফান্ড ইজ ভেরি ডিফিকাল্ট। এনারা অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছে, এরকমভাবে প্রমোশনাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব কিছু করছে। তো যেটা করছে তাদেরকে সাধুবাদ জানাই, এবং চাই আপনারাও সাপোর্ট করুন অ্যান্ড চ্যানেলটাকে গ্রো করুন। আমি তো আছি, আপনারাও থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই, সি ইউ।